উনি আজকেই যদি ভাবেন যে উনি দায়িত্ব ছেড়ে দেবেন তো ওনার ভালো আছে। প্রয়াগে এখনো কুম্ভ মেলা চলছে, উনি গিয়ে সেই পাপ মোচন করতে পারেন ওখানটায় জলে গিয়ে। কিন্তু আমিও মনে করি উনি যা পাপ করেছেন আজকে এই সরকারের এখানটায় প্রধান থেকে, সেই পাপ মোচন কুম্ভ মেলার জল স্নান করেও যাবেন। আজকে তাদের একমাত্র বংশের প্রদীপ সেটাকে নিভিয়ে দেওয়ার পরে ন্যূনতম সহমর্মিতা, সমব্যথী, এই যে রাজ্যের পুলিশের এমন এফিসিয়েন্ট অফিসাররা আছে, ইসরায়েল থেকে ট্রেনিং নেওয়া অফিসাররা আছে, ঠিক আছে, তারা যেমন কেস একদিনে তদন্ত করে আসামিকে বার করতে পারবে, সেরকম এদের কাছে ঠিক একটা দিনই লাগবে কোনো একটা ঘটনাকে রিকনস্ট্রাক্ট করে তার অন্য রূপ দেওয়ার জন্য। রাজ্যের প্রতিটা মেডিকেল ইনস্টিটিউশনের যে 2 নম্বরই চলছে, দুর্নীতি চলছে। এই তদন্তেতেই বেরোবে কিভাবে এই রেপ কালচার বিভিন্ন স্কুল কলেজে চলছে, এই ঘটনার সাথেই বেরোবে। তো আজকের এই বিশেষ পডকাস্ট শুরু করার আগে প্রথমেই ডেকে নেবো আমাদের বিশেষ অতিথিকে। অতিথি হচ্ছে সায়ন লাহিড়ী। নমস্কার। কেমন আছো আগে বলো? আছি যেরকম সাধারণ মানুষ আছে পশ্চিমবঙ্গের, সেরকমই আছি, আলাদা বিশেষ কোনো নেই। আচ্ছা, ঠিক আছে। জাস্ট 27শে আগস্টের ওই নবান্ন অভিযানের পর থেকে তো তোমার লাইফ নিশ্চয়ই চেঞ্জ হয়েছে। অবশ্যই 27শে আগস্টে নবান্ন অভিযানের পর আমার তো হয়েছেই, তার সাথে সাথে সেই দিন যারা রাস্তায় নেমেছিল সেই লক্ষাধিক মানুষ, আমি মনে করি কোথাও না কোথাও তাদেরও জীবনে কিছু পরিবর্তন এসছে। তো সেদিক থেকে দেখতে গেলে সত্যি লাইফে তো পরিবর্তন এসছে। তো আমি যেটা প্রথমে একটুখানি ব্যাকে চলে যাবো, ওই 27শে আগস্ট বা তারও 3-4 দিন আগে তোমাদের মানে কি পরিকল্পনা নিয়ে এটা এসেছিল, বা পিছনে কার সাপোর্ট ছিল বা কিছু যদি বলো। তাহলে প্রথম থেকেই আমি শুরু করতে চাইছি। বিষয়টা হয়েছিল 9 তারিখে, যখন এরকম 9ই আগস্ট যখন এরকম একটা ঘটনা, সার্বিক সকালবেলাতে আমরা মুখ্যমন্ত্রী একখানা বক্তব্য পাই, তিনি হসপিটালে দাঁড়িয়েই যখন বলছিলেন, তো সাধারণ মানুষের কাছে এটা টিভি পর্দার মাধ্যমে আসে, জানি, এবং আমরা প্রথম শোনা মাত্রই এরকম একখানা ঘটনা যে কলকাতার বুকে, কলকাতা একদা রাজধানী ছিল, সেই রাজধানীর একখানা এলিট প্রেস্টিজিয়াস একখানা অর্গানাইজেশনে এরকম একখানা ঘটনা যে হতে পারে, এটা তো প্রথম আমাদের কিছুক্ষণ লাগছিল স্তম্ভিত ফিরতে, যে এরকম একটা ঘটনা হয়ে গেছে। তারপরে যখন দেখলাম যে এটাতে পুলিশ প্রশাসনের যে প্রশাসনিক প্রধান, তার কথার মধ্যে এবং কিন্তু অনেক কিছু ছিল ভাগ, এবং তখন থেকে আমাদের মনে হয়েছিল যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা ব্যতিক্রমী ঘটনা, যেটাকে নিয়ে রাজ্য প্রশাসন পুরোপুরি এটাকে কভার আপ করার জন্য প্রথম থেকেই চেষ্টা করছে। এবার 9 তারিখের পর 5 দিন ঘটে যাওয়ার পর 14 তারিখ এখানটায় আমাদের কাছে আমরা একটা জিনিস দেখলাম যে মানুষ সেই দিনকে প্রথম রাত দখল ছিল। এবার রাত দখল প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছিল, এরকম কোনো অর্গানাইজেশন প্রোগ্রামটা অর্গানাইজ করেনি, এটা হয়েছিল একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টারকে ঘিরে এরকম একটা প্রচার চলেছিল, এবং সেখানটায় স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছিল ওই রাত দখলে কারা আসতে পারবে এবং কারা আসতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে যারা অর্গানাইজার ছিল, এবং তার কারণ রাত দখল যেদিন হয়েছিল 14 তারিখ, সেদিন 3খানা স্পট দেওয়া হয়েছিল, তো তার মধ্যে যাদবপুর 8Bও ছিল একখানা কেন্দ্র। তো আমি যেহেতু যাদবপুরের বাসিন্দা, তো আমি ওদের অর্গানাইজারদেরকে ফোন করে বলেছিলাম যে আমরাও তো এর সাথে সমব্যথী, তো আমাদেরও এখানটায় প্রতিবাদ করতে আমরা প্রস্তুত, রাস্তায় নামতে প্রস্তুত। তো তারা বলেছিল এই ব্যক্তিরা আসতে পারবে, এই ব্যক্তিরা আসতে পারবে না, তো তাদের মধ্যে একটা ক্লাসিফিকেশন ছিল। কিন্তু সেদিন আমরা দেখলাম এই ক্লাসিফিকেশন হওয়া সত্ত্বেও যারা অর্গানাইজার, তারা রাত দখল বলে যেই কর্মসূচিটা, প্রতিবাদ কর্মসূচিটাকে অর্গানাইজ করেছিল, তারপরেও সাধারণ মানুষ, মানে আমি আমার 30 বছরের জীবনে এরকম স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ রাস্তায় হতে পারে এই জিনিসটা জানা ছিল না। আমার পড়াশোনাও এই সার্কেলেই আছে, তো এখানেও ভূভারতে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা, কোনো ঘটনাকে কেন্দ্র করে এরকম স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসছে, এই জিনিসটা আমার কাছেও প্রথম ছিল। আমি আমার পরিবারের যারা আছে এবং পাড়ার বাসিন্দারা মিলে সেই দিনকে 14 তারিখে রাত দখলে আমরা উপস্থিত ছিলাম।
এবং পরে দেখলাম যে রাত দখলে সেই দিন হওয়ার যখন হচ্ছে, ঠিক রাত 12টা বেজে যাওয়ার পর যখন আমরা ঘরে আসছি এবং ঘরে এসে খবরের চ্যানেলটা খুলছি, তখন দেখছি আরজি করের ওখানটায় দুষ্কৃতীরা গিয়ে সেখানটায় ভাঙচুর করছে। এবং তখন আমরা স্যাঙ্গুইন হলাম যে এইটা কিন্তু সাধারণ কোনো ঘটে যাওয়া ক্রাইম নয়, এটা এমন একটা ক্রাইম যেটাকে কভার আপ করার জন্য রাজ্য প্রশাসন ডে 1 থেকে একদম ব্যতিব্যস্ত হয়েছিল। তার কারণ পূর্বের ইতিহাসে রাজ্য প্রশাসন প্রতিটা করাপশনের এগেনস্টে যখন এখানটায় সিবিআইকে তদন্তভার দেওয়ার পক্ষে সমস্ত কোর্ট সওয়াল করেছে এবং তাদের নির্দেশে সিবিআই হয়েছে, তখন রাজ্য প্রশাসন ডে 1 থেকে সিবিআই এর বিরুদ্ধে ছিল। এমন কি হলো যে এই কেসের রাজ্য প্রশাসনের প্রশাসনিক প্রধান নিজে সিবিআই এর বলছে যে আমরা করতে পারবো না, তিনি সময় বলে দিচ্ছেন যে 7 দিনের মধ্যে আমরা যদি তদন্ত না করতে পারি তাহলে সিবিআই কে দিয়ে দেবে। তো ঘটনাটা উনি নিজে স্বীকার করেছিলেন, যেই দিন ঘটনাটা হয়েছিল তিনি পুলিশের এখানকার অধস্তন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ থেকে এই ঘটনাগুলোকে কিভাবে করা যায় করেছিলেন। তো আমরা জেনেছিলাম কি আজকে নির্যাতিতার বাবা মায়ের থেকে, যে যখন ঘটনা সম্মুখে আসে তাদেরকে যখন ডাকা হয় তাদের সাথে এমন অভব্য আচরণ করা হয় যেটা কোনো সাধারণ মানুষের সাথে করা যায় না। আজকে তাদের একমাত্র বংশের প্রদীপ সেটাকে নিভিয়ে দেওয়ার পরে ন্যূনতম সহমর্মিতা, সমব্যথী, এই যে সেন্টিমেন্টগুলো এইগুলো না দেখিয়ে একরকম কোন প্রবল চাপে সেই মৃতদেহটাকে আজকে তাড়াতাড়ি এখানটায় দাহ করার একখানা কার্যক্রম তারা করল পুলিশ প্রশাসন। এই প্রশ্নগুলো ডে 1 থেকে আমাদের ছিল। তো এইগুলো সাধারণ মানুষের মধ্যে শুধু প্রশ্ন হিসাবেই ছিল না, এই প্রশ্নগুলো আস্তে আস্তে একটা বিদ্রোহের দিকে এগোচ্ছিল এবং সাধারণ মানুষরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লেখনীর মাধ্যমে তাদের এখানটায় প্রতিবাদ যেগুলো আছে সেগুলোকে জানাচ্ছিল। তো আমরাও এই সমান কাজটাই করছিলাম। কোনো মানুষই কিন্তু সেই সময় এমন একটা অবস্থা, আপনিও হয়তো সেই সময়টায় সেরকমই ফিল করছিলেন যে আমরা হয়তো বাড়িতে রান্না হচ্ছে, আমাদের বাড়ির কোনো শুভ কাজ আছে, আমরা যাচ্ছি, কিন্তু তারপরেও মনের কোনো না কোনো জায়গায় একটা সংশয়, একটা ভয় থেকে থাকছে যে আজকে কলকাতার বুকে আজকে এমন একটা ডাক্তার যে কিনা 36 ঘন্টা ধরে আজকে মানুষকে সার্ভিস দেওয়ার পর সে যখন এখানটায় টায়ার্ড হয়ে সে রেস্ট নিতে যাচ্ছে, তার সাথে এরকম নারকীয় ঘটনা হয়ে যাচ্ছে। এবং তারপরে পুলিশ প্রশাসন ন্যূনতম সহমর্মিতাটুকু তার পরিবারের সাথে না দেখিয়ে তাদেরকে কি করছে, এই কথাটা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনিক কর্তারা যাচ্ছে তাদের বাড়িতে টাকা নিয়ে কথাটাকে চেপে দেওয়ার জন্য। আজকে এই জিনিসগুলো মানুষকে কিন্তু নাড়া দিয়েছিল। তাই আজকে আমরা যখন 23 আগস্ট আমরা প্রথম সমাজ মাধ্যমের সামনে এসে, মিডিয়ার সামনে এসে আমরা বলেছিলাম যে আমরা এরকম একখানা অভিযান করতে চাই, আমাদের মনে হয়েছিল যে কেসটা কিন্তু প্রেস কনফারেন্সের আগেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমাদের পোস্টারটা ভাইরাল হয়েছিল। একদম আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টারটা আমার কাছে আসে হচ্ছে প্রায় 19-20 তারিখের মতো আসে এবং আমিও খুব উৎফুল্লের সাথে আমাদের যারা আমার বন্ধু বান্ধবরা আছে আমি তাদেরকে ফোন করতে শুরু করি যে আচ্ছা এরকম একটা জিনিস হচ্ছে, আমাদের তো এতে একদম সামিল হওয়া উচিত। এবং কালের নিয়মে কোথা থেকে হয়, যারা এই পোস্টারটা করেছিল, যেই বন্ধু আমার ভাতৃ সমাজ এই বন্ধু এই পোস্টারটিকে তার প্রোফাইল থেকে করেছিল, সে যখন এটা এত হাইপ পায় মানুষ ওটাকে খুব শেয়ার করে, আসলে কি মানুষের কথাটাই সেই পোস্টারের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। তো তারপরে সে আমার যেহেতু পরিচিত ছিল, সে প্রথমে এসছিল আমার কাছে এবং এসে বলে যে দাদা এরকম একটা আমরা কর্মসূচি নিতে চলেছি, তো তোমাকে এখানটায় আমাদের সাথে চাই। এবং এখানটায় আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কিছু ছাত্ররাও এসছিল, প্রথম দিন আমার বাড়িতেই এসছে এবং তাদেরকে আমি একটা নিজে স্ক্রিপ্ট করে দেই যে মিডিয়ার সামনে তুমি কি বলবে এই জিনিসটা নিয়ে, কিন্তু পরে দেখা যায় যে তারা অতটা স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে ওটা বলতে পারছিল না। কিন্তু আমাদের এই আয়োজন যেটা কার্যক্রমটা আমরা নিয়েছিলাম এটাকে আমাদেরকে করতেই হতো একদম। তো তার জন্য তারপরে শেষমেশ সিদ্ধান্ত হলো যে এটা আমাকে করতে হবে। তো আমি এই অভিযানের মুখপত্র হিসাবে সেই দিন উপস্থিত হয়েছিলাম প্রেস ক্লাবে এবং আমাদের সাথে আরো 2-4 জন ভাই ছিল, শুভঙ্কর ছিল, প্রবীর ছিল সেই দিনকে উপস্থিত প্রথম আমাদের প্রেস কনফারেন্স, এবং আমরা 3 জন পূর্ব পরিচিত ছিলাম।
আমাদের এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা যে নেটওয়ার্কিং করছিলাম, মানুষকে জানাচ্ছিলাম, তার মধ্যেই এরা যুক্ত হয়ে নিজেরাই এগিয়ে এসেছিল সামনে যে আমরা এটার কল দেব। তো 23 তারিখ হওয়ার সাথে সাথে যথারীতি আমাদের রাজ্য প্রশাসনের একদম সিনিয়র অধস্তন কর্তৃপক্ষের থেকে চাপ আসা শুরু করে, এবং আমরা এই চাপ মানে দীর্ঘদিন ধরে মানুষের সাথে মিশে সংগঠনের সাথে কাজ করার জন্য, সংগঠন বলতে এই যে সরকারের অপসংস্কার চলছে, এই অপসংস্কৃতি অপশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করার সুবাদে, বিভিন্ন মানুষের সাথে আলাপের সুবাদে আমরা সেই দিনকে করতে পেরেছিলাম যে আমরা 27 তারিখে এই মানুষদেরকে নিয়ে আসতে পারবো। এটা পুরোটাই ছিল হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যে এখানটায় আসবে। আমাদের কাছেও ধ্যান ধারণা ছিল না কত মানুষ আসতে পারে। তারপরে আমরা নির্দিষ্ট ছিলাম যে প্রথম দিন 3 জন আমরা প্রেস কনফারেন্স করেছি, এবং 26 তারিখ যেদিন হয় তার ঠিক আগের দিন প্রেস কনফারেন্সে আমরা 10 জন উপস্থিত ছিলাম। তো আমরা আশাবাদী ছিলাম 27 তারিখে 10 জনের থেকে 11 জন হলেও আমরা সেই দিন রাস্তায় যাব, এবং আমাদের ধারণা পুরো ক্লিয়ার ছিল। আমরা 3টে সুস্পষ্ট দাবি নিয়ে আমরা সেই দিন নবান্ন অভিযান করেছিলাম। আমাদের দাবির প্রথম ছিল হচ্ছে অভয়াদির সাথে ঘটে যাওয়া এই ঘটনার সাথে যারা যুক্ত, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত, তাদের তদন্তের মাধ্যমে সামনে এনে তাদের সর্বোচ্চ যে আছে সর্বোচ্চভাবে তাদেরকে এখানটায় করতে হবে, যা সাজা তাদের জন্য উপযুক্ত আছে শাস্তি দিতে হবে। 2 ছিল যে এই ঘটনার অভয়াদির সাথে এর আমাদের বিচার চাই সাধারণ মানুষদের। আর 3য় যেটা প্রধান আমরা মনে করেছিলাম, দেখুন এই ঘটনাটা একটা স্বাভাবিক ঘটনা নয়। আজকে এই ঘটনার থেকেই কেন্দ্র করে আজকের ডেটে দাঁড়িয়েও কালকে যেখানটায় আমরা দেখছি যে ভেজাল সেলাই নিয়ে আজকে এত মানুষ জানছে, এই জিনিসগুলো কি আজকে হঠাৎ হচ্ছে? এই জিনিসটা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের মধ্যে এখানটায় চলছে, আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এই যে ভেজাল তন্ত্র, এই যে ভেজাল ওষুধকে নিয়ে আজকে এত বড় কারবার চলছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে, আজকে এদেরকে স্টকিস্টদের থেকে নিয়ে পুরনো একদম রদ্দি যেই প্রোডাক্টগুলো আছে যার কোনো এফিকেসি নেই, সেই এফিকেসিহীন ওষুধগুলোকে এখানটায় টাকা দিয়ে ওখানটায় রাখা হচ্ছে। আজকে কি দিদি ভাইয়ের মৃত্যুটা ঘটেছিল এই কারণেই যে সে আজকে এই এফিকেসিহীন ওষুধগুলোর প্রতি আওয়াজ তুলেছিল বলে? যারা এর সাথে যুক্ত, যারা এই 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসার সামনে এসে দাঁড়াচ্ছিল, এই 2 নম্বরই সামনে এসে দাঁড়াচ্ছিল বলেই কি তাকে পথের কাঁটা হিসাবে সরিয়ে দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছিল? আমাদের এই প্রশ্নগুলোই ছিল। এই প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মুখে আলোচনা হয়, কিন্তু এই ঘটনাটা সামনে এসে যাওয়ার পর এটা সম্মিলিতভাবে এই প্রশ্নগুলো এসে যায়, এবং 27 তারিখে আমরা এই প্রশ্নগুলোরই দাবি নিয়ে এই যে প্রধান, এই স্বাস্থ্যমন্ত্রী এবং এই পুলিশ প্রশাসনের পুলিশ মন্ত্রী এর সর্বৈবভাবে ব্যর্থ ছিল যে একখানা কলকাতা শহর, কলকাতার মতো জায়গায়, আমি অন্য গ্রাম মফস্বলের কথা বলছি না যেখানটায় এখনো সব জায়গায় থানা পৌঁছায়নি, আমি সেই কথা বলছি না, আজকে শহর কলকাতার কথা বলছি, যেখানটায় আমার 2 কিলোমিটারের মধ্যে 2খানা থানা পড়ে, 1 কিলোমিটারের পরেই আরেকটা থানা চলে আসে। এরম জায়গাতে দাঁড়িয়ে যেখানটায় আরজি করের মতো একটা ইনস্টিটিউশন, এলিট ইনস্টিটিউশন, যেখানটায় এত রোগীর প্রেসার, এরকম জায়গায় দাঁড়িয়েও সেখানটায় সুরক্ষা নিরাপত্তাহীনতায় একজন মহিলার প্রতি এমন অভব্য আচরণ করে তাকে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করা হলো। 1। দ্বিতীয়, এই হওয়ার পরেও তার পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ হলো। তো আমাদের দাবি যেটা ছিল সেটা কি সঠিক দাবি ছিল না? আজকে সেই দাবিটা আমরা সঠিক করেছিলাম বলে আমরা ভেবেছিলাম কতজন আসবে, আমাদের কাছে খবর ছিল না। আমরা প্রথমে পুলিশের কাছে জানতে পারিনি। যখন আমরা বলেছিলাম 27 তারিখ নবান্ন অভিযান করব, তখন পুলিশ বলেছিল কত মানুষ এখানটায় তোমরা নিয়ে আসতে পারবে। আমরা তাদেরকে ঠিক মতো বলতে পারিনি যে কত মানুষ আসবে, তার কারণ আমাদের কাছে ধারণা ছিল না। আমরা কোনো রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল ফেসও নয় যে আমাদের কথা শুনে হাজার হাজার মানুষ বেরিয়ে পড়বে, কিংবা আমরা এমন কোনো ফেস নয়, কিংবা আমরা পপুলার নাম নয় যাদের কথা শুনে মানুষ আসবে। কিন্তু আমাদের একটাই ধারণা ছিল যে আমরা যদি বেরোতে পারি তাহলে এখনো কলকাতার মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে এমনও মানুষ আছে, বিবেক জাগ্রত মানুষরা আছে, যারা এই দাবিকে
সম্পৃক্ত হয়ে তারাও রাস্তায় বেরোবে, এবং আমরা যেমন ভেবেছিলাম সেরকম কাজটি হয়েছে, এবং আশানুরূপ নয়, অধিকভাবে প্রায় সেই দিনকে রাস্তায় আমরা যেই মিছিলে হেঁটেছিলাম সেখানেই ছিল হচ্ছে 30,000, এবং সম্মিলিতভাবে 6 জায়গা থেকে সেই দিনকে র্যালি এগিয়ে গেছিল নবান্ন অভিযানের দিকে। এবং মিডিয়ার কাছে এবিপি আনন্দ আমাদের বলেছিল যে সরকারি হিসাবে তারা 60,000 বলছে, কিন্তু আমাদের কাছে সরকারি হিসেব ছাড়াও যাদেরকে আটকে দিয়েছিল বিভিন্ন জেলা থেকে, আগের দিন রাত্রেবেলায় যাদেরকে ক্লোজ করেছিল বিভিন্ন জেলা থেকে আসা, তাদেরকে জেলে তুলে নিয়ে গেছিল যারা যেন এই প্রোগ্রামে আসতে না পারে, এরকম সংখ্যা ধরলে আমরা লক্ষাধিক সংখ্যায় সেদিন রাস্তায় এই প্রতিবাদে মানুষকে নামাতে সক্ষম হয়েছিলাম। এবং 27 তারিখ প্রতিবাদের পরে আপনারা নিশ্চয়ই জানেন এই ঘটনাটা যখন করলাম, মানে এরকম ভাবে নবান্নের এত কাছে রাজনৈতিকভাবে আজ অব্দি সে যে কোনো রাজনৈতিক দলই হোক, নবান্নের এত কাছে কোনো এজেন্ডা ইস্যুকে নিয়ে নবান্ন অভিযানকে নিয়ে পৌঁছাতে পারিনি। সেই দিন 27 তারিখ ঠিক নবান্নের যে পাশের গলিগুলো আছে, অলিগলিগুলো আছে, যেখানটায় পুলিশ নিজেরাও অত লোক দিতে পারেনি, সেই দিন 13,500 থেকে 14,000 পুলিশকে সারা রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল। কি না, কিছু বাচ্চারা ডেকেছিল নবান্ন অভিযান, তাদেরকে আটকানোর জন্য। আসলে ম্যাডামের কাছে সেই দিনকে একটা ধারণা ক্লিয়ার ছিল যে সেই দিন যদি এই চরম প্রশাসনিক এখানটায় যদি তাদের প্রশাসনের যে আয়রন ফিস্ট এইটা যদি সাধারণ মানুষের মধ্যে না আনতে পারে, হয়তো সাধারণ মানুষরা সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েই রাস্তায় নেমেছিল যে গুলিও খেতে পারে তারা, কিন্তু তাও এই অপশাসনের সরকারকে সেই দিনকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য সেদিন গেছিল। আমরা গণতান্ত্রিক ভাবে গেছিলাম, প্রতিটা ছাত্র ছাত্রীদের হাতে, যারা সাধারণ অনুরাগীরা নাগরিকরা এসেছিল তাদের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। আজকে আমরা গিয়ে কি দেখলাম, নবান্নের পাশে যখন ব্যারিকেডে পৌঁছালাম, কোনো প্ররোচনা ছাড়া জল কামান দিতে শুরু করলো, এবং তারপর যে কাঁদানে গ্যাসগুলো, তার যে ইন্টেন্স, সেই ইন্টেন্স বলে বোঝানো সম্ভব নয়। সেই দিনকার মিডিয়ার লোকেরাও এক এক করে কাঁদানে গ্যাস মারছে, তারা সেই ধোঁয়া টেনে তারা সব হসপিটালে এক এক করে এগিয়ে যাচ্ছে। তারা সেই দিন কে ছিল? আজকে সারা কলকাতা কেন সারা দেশ দেখলো সেই দিন একদিন কি হলো, এবং ম্যাডাম কতটা ভয় পেলে আজকে 14,000 পুলিশকে তাকে আটকাতে হলো, আজকে কন্টেনার নামাতে হলো। আজকে বাংলাদেশের 5ই আগস্ট যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল, আজকে হাসিনা সরকার যদি সেই কন্টেনার গুলো তার দোরগোড়ায় রাখতো, হয়তো আজকে হাসিনাকে দেশ পালিয়ে যেতে হতো না। কিন্তু তিনি সেই দিনকে বুঝেছিলেন যে আজকে উনার খাপ ধরা গেছে, মানুষ ধরেছেন এবং তার কাছ থেকে জবাব নিতে আসছেন। তো সেই ভয়তেই তিনি আজকে এত পুলিশ নামিয়ে এরম ভাবে আমাদেরকে আটকানোর জন্য চেষ্টা করেছে। তুমি বলছো মাননীয় ভয় পেয়ে গেছিল, কিন্তু মাননীয় তো সেই সময় মানে একবার না একাধিকবার বলছে আমার পদের কোনো মায়া নেই, আমি পদ ছেড়ে দিতে চাই। ওনার তো ছেড়ে দেওয়া তো মায়া নেই। যখন আমার কাছে ওনার একটাই প্রশ্ন, সেদিনকেও আমি করেছিলাম, আজকেও আপনার এই চ্যানেলের মাধ্যমে করতে চাই ম্যাডামের কাছে, যে উনার মায়া নেই যখন, তাহলে উনাকে কে মায়াটা দিচ্ছে? আজকে উনাকে কে বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে যে ম্যাডাম আপনি আমাদের এখানটায় রাজ্যটা সামলান, আপনি না থাকলে আমাদের রাজ্য একদম অথই জলে চলে যাবে? আজকে উনাকে কে এই বুদ্ধিগুলো দিচ্ছে? আমি তার কাছে জানতে চাই। তিনি পশ্চিমবাংলার আজকের ডেটের নাম্বার 1 আনওয়ান্টেড পার্সন হয়ে দাঁড়িয়েছে। আজকে পশ্চিমবাংলার যে কোনো সাধারণ মানুষের, যেই চকে আপনি চলে যান, কোনো সাধারণ মানুষ, আপনি একজন মিডিয়ার লোক হয়ে তাকে জিজ্ঞাসা করুন আপনি কি মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, তিনি প্রথমে এদিক ওদিক তাকাবে এবং বলবে না। আজ এবং এখনই উনার সেই মানে কি বলবো, এটা নৈতিক ভূমি থেকে উনার উচিত যে দায়িত্ব ছেড়ে দিয়ে এখানটায় উনি যা করেছেন এইগুলোর পাপ মোচন করার জন্য এখন প্রয়াগে চলছে। উনি আজকেই যদি ভাবেন যে উনি দায়িত্ব ছেড়ে দেবেন তো উনার ভালো আছে, প্রয়াগে এখনো কুম্ভ মেলা চলছে, উনি গিয়ে সেই পাপ মোচন করতে পারেন ওখানটায় জলে গিয়ে। কিন্তু আমিও মনে করি উনি যা পাপ করেছেন আজকে এই সরকারের এখানটায় প্রধান থেকে, সেই পাপ মোচন কুম্ভ মেলার জল স্নান করেও যাবে না। এই যে উনি মুখে মানে কথায় কথায় বলে না যে পদের কোনো মায়া নেই, আমার তো একটা খুব এটা খুব হাস্যকর লাগে। তার কারণ মানে আমি খোলাখুলি বলছি,
মানে যে না জিতে মুখ্যমন্ত্রী হয়েছে তারপরেও বলছে আমি পদের কোনো মায়া করি না। আচ্ছা যাই হোক, এটা টপিকটা থাক। যেটা তোমাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো, এই আরজি কর কাণ্ডের রায় একটা বেরিয়েছে, সেটাতে আশা করছি সাধারণ জনগণের মতো তুমিও খুশি না, তো এ নিয়ে কি বলবো? দেখো, এই রায় যেটা নিম্ন আদালতের থেকে দেওয়া হয়েছে, খুশি অখুশির বিষয় না। আমাদের কাছে প্রথম ডে ওয়ান থেকে ক্লিয়ার ছিল যে একজনের পক্ষে এরকম নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয়। এটা যে কোনো সাধারণ মানুষ সেই দেখে বলতে পারে। তো তদন্ত যাতে সঠিকভাবে চলুক এবং প্রকৃত দোষীরা সামনে আসুক, সমাজের মুখে যারা মুখোশ পরে এখনো ঘুরছে, সেই মুখোশধারী সেই নৃশংস রাক্ষসগুলো যাতে সমাজের সম্মুখে আসুক, এইটা আমাদের কাছে ডে ওয়ান থেকে হচ্ছে, এটাই আমাদের দাবি। তো নিম্ন আদালত হয়তো এই রায় দিয়েছে এবং পরিবার সাথে সিবিআই আমরা বিশ্বাসী ছিলাম। মানে আমার কাছে যখন ঘটনাটা আসে আমি জানতাম যে এই রায়টাই শেষ রায় নয় এবং এই তদন্ত আরো চলবে এবং এটা যে 2 মাস 3 মাসের মধ্যে তদন্ত গুটিয়ে যার সাজা পাওয়ার তাকে দিয়ে দেওয়া হবে এরকমও ব্যাপার নয়। এর সাথে যারা জড়িত আছে, আমি পূর্ণ বিশ্বাস করি যে আমাদের সিবিআই যে এজেন্সি আজকে এই তদন্তের দায়িত্বে আছে, তার মধ্যে সেই এফিসিয়েন্ট অফিসাররা এখনো আছে। আমি সবাইকে এফিসিয়েন্ট বলছি না, কিংবা পুরো এজেন্সি যে খুব এফিসিয়েন্সি ভাবে কাজ করছে বিভিন্ন তদন্তে, এটাও আমরা ঘটনা প্রবাহ দেখে আমরা বলতে পারছি না। কিন্তু আজকে রাজ্য পুলিশেরও কিন্তু এফিসিয়েন্ট অফিসাররা আছে, সিবিআইয়েরও এফিসিয়েন্ট অফিসাররা আছে, যারা নিজের ডিউটিকেই নিজের ধর্ম মনে করে, যারা কোনো রকম পলিটিসাইজ কিংবা কোনো রকম এক্সটার্নাল চাপে পড়ে তদন্তকে এদিক ওদিক করার দিকে সম্মতি দেবে না। এরকম মানুষরা আছে, আছে বলেই আজকে আমরা একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে একসাথে আছি। তাই তাদের ওপর ভরসা রাখতে হবে এবং এটা এখন হাইকোর্টে আছে। বিগত দিনে হাইকোর্টে যখন এইটা নিয়ে তদন্ত নিয়ে চলছিল, তো সেক্ষেত্রে অভয়াদির বাবা মা দুজনেই চেয়েছেন যে ফাঁসি তারা চায় না, তারা চায় প্রকৃত যারা দোষী তারা সমাজের সামনে আসুক। তাদের কাছেও কিন্তু মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিস কাজ করছে, প্রকৃত দোষী কারা। প্রকৃত দোষী আমরা যাদেরকে বলেছি, কোনো না কোনোভাবে আমার মনে হয়েছে তার বাবা মার সাথে কথা বলে যে তারাও কিন্তু প্রকৃত দোষী তাদেরকেই ভাবছে এবং তার কথাতেও মাঝে মাঝে বেরিয়ে আসছে। আজকে অভয়াদির মা, আমি কাকিমা বলি তাকে, তো কাকিমা তো বলল যে আজকে মুখ্যমন্ত্রীর জন্যই আজকে তার মেয়ে কিন্তু এখনো বিচারটা পায়নি। আজকে এইদিকে দেখতে হবে সিবিআই যাদের চার্জশিট দিতে পারেনি সময়, তার জন্য নিম্ন আদালতের জন্য ওই সেই নেক্রোফিল যেই আছে ডাক্তার, আমি তার নামটাও এখানে উচ্চারণ করতে চাইছি না, সে আজকে বেরিয়ে গেল। আজকে টালা থানার যিনি ওসি সে আজকে বেরিয়ে গেল সময়ের অভাবে। তার কারণ তাদের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ততে রাজ্য প্রশাসনকেও তো এখানটা এগিয়ে আসতে হবে। তো রাজ্য প্রশাসন যদি কোঅপারেট না করে সিবিআইয়ের সাথে, সিবিআই কিভাবে এখানটায় কাজ করবে? তাও সিবিআই এখানটায় অন্যান্য কেসের থেকে এই কেস যথেষ্ট আগে পেয়েছে, তাই আমাদের আশা রাখতেই হবে। তার কারণ 5 দিনের মাথাতেই পায়, 5 দিনের মাথাতে পেয়েছে। আবার এটাও দেখতে হবে এই 5 দিন আজকে আমাদের রাজ্যের পুলিশের এমন এফিসিয়েন্ট অফিসাররা আছে, ইসরায়েল থেকে ট্রেনিং নেওয়া অফিসাররা আছে, ঠিক আছে, তারা যেমন কেস একদিনে তদন্ত করে আসামিকে বার করতে পারবে, সেরকম এদের কাছে ঠিক একটা দিনই লাগবে কোনো একটা ঘটনাকে রিকনস্ট্রাক্ট করে তার অন্য রূপ দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে এবং আগামী দিনে যত দিন বেরোবে, তদন্ত যত এগোবে, আমি আশাবাদী এই যারা করেছে একদিনে পুরো এই কেসটাকে রিকনস্ট্রাক্ট করে মানে চিহ্নিত করে দেওয়া যে এই দোষী। না হলে আপনি ভাবুন না যে কত সুন্দরভাবে পুলিশ পেয়ে গেল না, তার পরের দিনকে একটা ব্লুটুথ পেলো আর পেয়ার করলো আর চলে আসলো, তাই না? দেখুন, শার্লক হোমসের গল্পের পড়তে পড়তে অনেক থাকে একটা গোয়েন্দা গল্পের, কিন্তু এটা এমনই একটা অখাদ্য গোয়েন্দা গল্প হয়ে উঠছে যে এখানটায় পুলিশ মানে নিজের আজকে বাড়ির
যে বউ এবং বাচ্চা আছে, আমি জানি না যারা এর সাথে যুক্ত তারা তার বউ বাচ্চার সাথেও তাদের মুখ দেখতে পাচ্ছে কিনা, আমি জানি না তাদের সামনে দাঁড়াতে পারছে কিনা। তো আমরা আশাবাদী এই তদন্ত আগামী দিনে এমন অনেক মুখোশধারী খুনি ক্রিমিনালদেরকে সামনে আনবে, যাদেরকে প্রশাসনের প্রধানরা অনেক বড় করে দেখাচ্ছে, আজকে যাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করা। আচ্ছা, এই রায়দানের পরে আর তুমি যেটা বললে যে নিজে তার বাবা মা চাইছে না যে ফাঁসি হোক, কিন্তু রাজ্য চাইছে ফাঁসি হোক, তারা আগে ভাগে মুখ করেছে, এটার জন্য আবেদন করেছে, মানে এটা নিয়ে তুমি কি বলবে? এত তাড়াহুড়ো কেন? মায়ের থেকে মাসির দৌড় বেশি হয়ে যাচ্ছে না? এই তাড়াহুড়োর সাথে আরেকটা কথা আমি বলতে চাই। আজকে আমাদের রাজ্যের এক সেনাপতি আছে, ঠিক আছে, এক যুবরাজ আছে, হ্যাঁ, গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রে যুবরাজ আছে একটা। তো সে তো বলেই ছিল যে এরকম লোকেদেরকে এনকাউন্টার করে দিতে, সাজা এগুলো তো পরে, তিনি তো বলেছে ধরো আর এনকাউন্টার করে এখানেই খালাস করো কেস, তাই না? তো এই একজনকে ধরাটা বড় ব্যাপার নয়, একেও শেষ করে যত তাড়াতাড়ি পারবে এর থেকেও যেন কিছু জেরা না করে যে একে কে ইনভলভ করেছে ওই দিন কেস সিনে, ঠিক আছে, ক্রাইম সিনে ওকে কে ইনভলভ করেছে এটাও যাতে না জানা যায়, একে তাড়াতাড়ি একদম দাও, এর প্রাণটা উদ্ধার করে দাও, তাহলে কেস ক্লোজ। আর কাউকে এখানটায় জেরার সম্মুখীন হতে হবে না, তদন্তের সম্মুখীন হতে হবে না। আর মানুষ তো আত্মবিস্মৃত একটা জাতি, এক মাসে মানুষ খুব এটার সাথে সম্পৃক্ত হয়ে রাস্তায় নামলো, রাত দখল করলো। গোটা দুর্গা পূজাটায় আমরা মানুষরা দুর্গা পুজোকে পুজো হিসাবে আমরা করলাম না, আমরা একখানা শোক অনুতাপের সাথে আমরা দুর্গা পূজাটা কাটালাম। কিন্তু তারপরে দেখুন যেমন হয়, এবং এটাতে আমাদের ম্যাডাম যথেষ্ট স্যাঙ্গুইন ছিল যে মানুষ আত্মবিস্মৃত জাতি, এর সাথে আরো এদিক ওদিককার ঘটনাকে করে দেয়, তো মানুষ আজকে এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে তার প্রতিবাদ করছে, কালকে অন্য একটা ঘটনা চলে আসছে, জাম্প করে চলে যাচ্ছে অন্য ঘটনা, বন্যা তার মধ্যে আবার ঘটে গেল, ঠিক আছে, ওই সময় তো মানুষের চিন্তা বন্যার দিকে চলে গেল, মিডিয়ার ফোকাস চলে গেল। তো উনি যার পড়ানেই চেষ্টা করেছে ডে ওয়ান থেকে যে এই ঘটনার সাথে, তার কারণ এই ঘটনাটাই লুকিয়ে আছে রাজ্যের প্রতিটা মেডিকেল ইনস্টিটিউশনের যে 2 নম্বরই চলছে, দুর্নীতি চলছে। এই তদন্তেতেই বেরোবে কিভাবে এই রেপ কালচার বিভিন্ন স্কুল কলেজে চলছে, এই ঘটনার সাথেই বেরোবে কিভাবে 2 নম্বরই এফিকেসিহীন ওষুধগুলোকে আজকে আমাদের রাজ্যের যে হসপিটালগুলো আছে তার ফার্মাসি থেকে মানুষদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। এই তদন্ত থেকেই তো বেরোবে, এবং এই তদন্ত থেকেই বেরোবে এর টোটাল এই যে সিন্ডিকেট গুলো চলছে, এই সিন্ডিকেটের হোতা, এই হোতাটাই আমরা যদি ধরতে পারি তাহলেই দেখবেন সব শেষ। এতদিন ধরে যা সাম্রাজ্য চলেছে, ওই হোতার একবার সামনেই যদি টিভির ফোকাস চলে আসে তাহলেই দেখবেন ওই সাম্রাজ্য একদিনে চলে যাচ্ছে। তো এই ভয়টাই ম্যাডাম পাচ্ছে, তার কারণ তার দিকেই তো কিছুদিন পরে ক্যামেরাটা আসবে এই ঘটনাটাকে নিয়ে, এবং আমরা বিশ্বাসী আছি। আমরা একদিন নবান্ন অভিযান করেছিলাম, নবান্ন অভিযান ছিল কোন রকম প্রশাসনিক ক্ষেত্রে সর্বোচ্চভাবে আন্দোলন কিংবা দাবি জানানোর লাস্টে। পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন আন্দোলন করেছেন, তারা অনশনও করেছেন, কিন্তু যাদের কাছে সঠিক প্রশ্নটা করার কথা তারা সবকিছু করেছেন, ওই প্রশ্নটাই করিনি। আসল প্রশ্নটা যেটা আমরা তাদের আগে করে দিয়েছিলাম, আসল প্রশ্ন সঠিক ব্যক্তিকে করেছিলাম, তার কারণ আমরা জানি তার কাছেই সব প্রশ্নের উত্তর আছে। তিনি টোটালটা তিনি নিজে স্বীকার করেছেন যে 8 তারিখ রাত্রেবেলায় তিনি পুলিশের সাথে নিয়মিত সারা রাত কন্ট্যাক্ট করে থেকে এই ঘটনাটা কিভাবে এখানটায় ধামাচাপা দেওয়া যায় এই কাজ করেছেন। তিনি নিজে 9 তারিখ সকালবেলায় হসপিটালের বাইরে দাঁড়িয়ে তিনি স্বীকার করেছেন ওটা, এবং এটার থেকেই আমরা বিশ্বাসী, এবং তাই আমরা সেদিন নবান্ন অভিযানে গেছিলাম। তো এতক্ষণ যারা পডকাস্টটা দেখছেন আশা করছি তাদের খুবই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানান কতটা ভালো লাগছে আর কি কি টপিকের উপর আপনারা এরপর পডকাস্ট দেখতে চান। তো তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে তুমি হয়তো ওই যে বলে কাকিমার সঙ্গে কথা হয় বা তুমি নিউজ চ্যানেলের থ্রু দিয়েও জেনেছো বা শুনেছো, সেখানে
রিচাদিতার বাবা মাও বলছে যে মুখ্যমন্ত্রী তো খেলতে ভালোবাসেন, এখনও তিনি খেলছেন। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আবার টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে ওনারা কেন মুখ্যমন্ত্রীকে বারবার টার্গেট করছেন, এবং আরও অনেক কিছু ওয়ার্ড যেগুলো আমি বলতে চাই না সেরকমভাবে উনি আক্রমণ করেন। তিনি বলতে চাইছেন এক প্রকার যে কেউ ওনাদের অনুপ্রাণিত করছেন বা ইনফ্লুয়েন্স করছেন, মানে ওটা ওনাদের কথা না, ওনাদের কেউ কানে তুলছে, তাই ওনারা এই কথাটা বলছেন। তুমি এক্ষেত্রে কি বলবে? দেখুন, আমি সেই তৃণমূলের মুখপত্রের কথার প্রেক্ষিতে একটা কথা বলতে পারি যে এরা একটা মৌসুরি পাট্টা চালাচ্ছে। এখানে একটু কাট করবো আরেকটা কথা, যেটা মানে খুবই আমার খারাপ লাগলো, যে কেউ মেয়ে মারা গেলে বা ওরকম কম বয়সী কেউ মারা গেলে যে আত্মনাদ থাকে, কুণাল ঘোষ বলছে যে আত্মনাদ করে, সেটা দেখা যাচ্ছে না। ওনারা খালি প্রেস কনফারেন্স করছেন এবং মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছেন। বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে রাজ্যে তৃণমূলের প্রশাসন এখানটায় ক্ষমতায় আছে, তৃণমূল ক্ষমতায় আছে। তো তৃণমূল কোনো আলাদা আমাদের রাজ্যেও সরকার চালাচ্ছে এরকম কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাটিটিউডে আমরা পাই না। রাজ্যের সাধারণ নাগরিক তৃণমূলকে তোলামূল আজকে এই কারণে বলছে যে এরা নিজেদের একটা মৌসুরি পাট্টা চালাচ্ছে। তাহলে বলুন না, তাহলে একখানা মৌসুরি পাট্টা না হলে কি করে রাজা থাকবে, একজন রানী থাকবে, তার যুবরাজ থাকবে? ঠিক আছে, আমরা তো সাধারণ গণতান্ত্রিক দেশে বাস করি, যুবরাজ কোথা থেকে আসবে? তো এরা নিজেরা ভাবে যে এটা একটা আলাদা জিনিস। তাই এখানটায় কোনো বাবা মা তার শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়ার পর মানে আমার তো এই প্রশ্নের উত্তরটা দিতেও কেরম কিঞ্চিত আমার খারাপ লাগছে যে একটা মানুষ, আমি আশা করি তারও সন্তান আছে, যারা কালকে এত এত বড় বড় কথা বলছে তাদেরও তো নিজের বাড়িতে সন্তান আছে। আজকে একবার ঠাকুর না করুক তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটুক, আজকে তাহলে তারা বুঝতে পারতেন যে কাঁদতে হবে না প্রেস কনফারেন্স করতে হবে। আজকে হয়তো তারা সেই সময় তাদের সাথে যদি এই ঘটনাটা ঘটে যেত, আমি চাই না তাদের সাথে ঘটনা ঘটুক, কিংবা এরকম ঘটনা কারুর সাথে, কোনো বাবা মাকে তাদের জীবদ্দশায় এই ঘটনার সম্মুখীন হতে হবে যেন না হয়। কিন্তু রাজনৈতিক সর্বস্ব পশ্চিমবঙ্গে আমাদের রাজনীতি যারা করে তাদের এতটুকু শালীনতা কিংবা শিক্ষা ভদ্রতা কিংবা সংস্কারটুকু থাকা উচিত যে একটা মানে মেয়ে, তার সাথে এরকম ঘটনা হওয়ার পর তার বাবা মার কিরকম মানসিক অবস্থা থাকতে পারে যে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের শাসক দলে আছে বলে। আজকে তাদের কাছে সেই অডাসিটিটা আছে বলে, সেই অথরিটিটা আছে বলে তারা প্রশ্নটা করতে পারছে। যেদিন থাকবে না তাহলে তাদের কি হবে? তাদের উল্টে ঘুরিয়ে কি প্রশ্ন এই বাবা মা করতে পারবে? তার জন্য কি তারা তৈরি হচ্ছে? এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের আজকে সর্বৈব ব্যর্থতার জন্য আজকে শুধু অভয়াদি নয়, আজকে আমাদের এই বছরেও আমরা দেখছি যে দুদিন ধরে কত জায়গায় এখানটায় মহিলাদের সাথে হচ্ছে। এই বছরে, নতুন বছরেই শুরু হয়ে গেছে, আমরা তো খবর পাই, প্রতিটা জায়গায় দেখি। মানে কোনো না কোনো দিন কোনো না কোনো আমাদের জেলাতে কারুর না কারুর সাথে এই ঘটনা ঘটছে। এই ঘটনা থেমে নেই। তার কারণ কি? এই ঘটনার সাথে যুক্ত যারা আছে তারা প্রথম কথা তদন্তে দোষী এখনো সাব্যস্ত হয়নি। দ্বিতীয়, প্রশাসন এখনো অবধি কোনো ড্রাস্টিক স্টেপ নেয়নি, যার জন্য এই ঘটনাগুলোকে আটকানো যাচ্ছে না। আমাদের তো ছিল যে প্রশাসন অ্যাকাউন্টেবল করুক কাউকে। আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কেন সেই হসপিটালে সুপারকে ক্লোজ করা হবে না, স্বাস্থ্য দপ্তরের সুপারকে ক্লোজ করা হবে না? কেন? তারা কি মানে অ্যাকাউন্টেবল নয়? আজকে তাদের কি কোনো দায়ভার থাকে না? আজকে কোনো কাউকে কোনো দায়িত্ব দেওয়া হলে তার দায়িত্বাধীন কাজের মধ্যে যদি কোনো অসঙ্গতি কিংবা ফাঁক থেকে যায় তাহলে তার জবাবদিহি কাকে করতে হবে? সেটা কি সাধারণ মানুষ করবে? আজকে নির্যাতিতার বাবা মার কি এইটার দায়িত্ব যে এখানটায় তার তদন্ত এখানটায় করার? সে কাঁদবে নাকি সে প্রেস কনফারেন্স করবে, আজকে সেটা দায়িত্ব? আজকে তাদের বুক ফাটা আর্তনাদ আজকে আমাদের কেউ এখনো নাড়িয়ে যাচ্ছে। এমন নয় মানুষ ভুলিনি, মানুষ চুপচাপ আছে। তার কারণ এই রাজনৈতিক সর্বস্ব রাজ্যে, যেখানে রাজনীতি ছাড়া কিচ্ছু নেই, এখানটায় মানুষ শুধু ভগবানের দিকে তাকিয়ে আছে যে বিচারটা যেন পায়। আজকে ওই মুখপত্র, ওনার কাজই হচ্ছে করার, তার কারণ তিনি নিজেও একটা সময় বলেছেন যে তার দল যত খারাপ কাজই করুক তাকে পয়সাটা এই কারণে তার দেওয়া হয়
তার সংসারটা এইটা বলেই চলে যে ওই যা দল খারাপ করছে ভালো করছে, রোজ একটা টাইমে সুন্দর করে চুল টুল আছড়ে, হ্যাঁ, মুখে পাউডার মেখে এসে তাকে দলকে ডিফেন্ড করতে হবে, এটা তিনি নিজে বলেছেন। হয়তো তিনিও এক সন্তানের বাবা, আজকে তিনিও বুঝতে পারছেন কোনো জায়গায় যে তিনি হয়তো বলছেন তার তেলটা, তার ভাতটা আজকে ওই সরকারের প্রশাসনিক প্রধানের পদলেহন করেই আসছে বলে তাকে বলতে হচ্ছে, কিন্তু তিনি মনে হয়তো এই কথা বলতে চাননি, এবং তিনি মন থেকে চান যে এর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা হোক। তার কারণ দেখো, আমরা হয়তো কোনো জায়গায় কাজ করে, ঠিক আছে, তো আমাদের কাজের স্বার্থে সেই জিনিসটা করতে হবে, কিন্তু বিবেকের স্বার্থে মানুষ কত, তো আজকে তো মানুষ যখন বাড়িতে একা থাকবে তখন তো তাকে বিবেক প্রশ্ন করবে যে আজকে হয়তো এই কথাটি বললাম, তো এই কথার জন্য আমার যারা এখানটায় দুঃখ পেল তাদের দুঃখ দেওয়াটা কি আমার সমীচিত মনে হয়েছিল? তো আমি আশাবাদী যে তিনি হয়তো বলেছেন, এটা তার ডিউটির মধ্যে পড়ে এবং তিনি এটা মনে করেন না, এবং মন থেকে তিনিও চান এর প্রকৃত বেরোক। হ্যাঁ, তিনি ইঙ্গিতটা বুঝতে হবে। তিনি তো বলছেন যে কেন ম্যাডামকে বারবার বলা হচ্ছে, ঠিক আছে, আমরা তো এই অ্যাঙ্গেল থেকে ধরে নিতে পারি ম্যাডামের পরে যিনি আছেন তার দিকে কেন আঙুল তোলা হচ্ছে। আমাদের কথা ধরতে হবে, ম্যাডামের পরে যিনি আছে তার দিকে কেন আঙুলটা যাচ্ছে না, শুধু ম্যাডামের দিকে যাচ্ছে কেন? আমরা তো তার প্রশ্ন থেকে এটাও আমরা ধরে নিতে পারি। দেখা যাক না, ম্যাডাম থেকে আমরা একটু ফোকাস শিফট করে তার পরে যিনি আছেন তার দিকে একটু ফোকাসটা শিফট করে দেখি না যে জল কত দূর গড়ায়, হয়তো তিনি এইটা বলছেন। তো এতক্ষণ পডকাস্ট দেখছেন যাদের অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, জয় শ্রীরাম। নমস্কার।